আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের মাঝে ব্যাচ 3 এর প্রথম ক্লাস নিয়ে। আজকে আমি এই ক্লাসে প্রথম অধ্যায় থেকে শুরু করব এবং ক্রমান্বয়ে পুরো বইটি শেষ করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকুন। তো প্রথমে আমি প্রথম অধ্যায় অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়টি শুরু করব। এই অধ্যায়ে প্রায় 36টি টপিক রয়েছে, যার মধ্যে ইম্পর্টেন্ট টপিক হিসেব করলে সিকিউর জন্য 3 থেকে 4টি এবং এমসিকিউর জন্য 8 থেকে 10টি, আর বাকি সকল টপিক শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য দেওয়া হয়েছে। তারপরেও আমি প্রথম থেকে একদম শেষ অর্থাৎ প্রতিটি টপিক, যে 36টি টপিক রয়েছে সেগুলো সবগুলো ধরে ধরে শেষ করব। তো প্রথম টপিক তথ্য, এবং এই তথ্য টপিকটি পড়ার আগে আমাদেরকে উপাত্ত নামের অন্য একটি টপিক আছে, সেটিও জানতে হবে। উপাত্ত বা ডেটা। তো এই তথ্য এবং উপাত্ত এই দুটো বিষয় একে অপরের সাথে সম্পৃক্ত রয়েছে। যেমন উপাত্ত হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ এবং তথ্য হচ্ছে এই ক্ষুদ্র অংশগুলোর সমষ্টি। আমি আরও সহজে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন, আজকে আমাকে কেউ প্রশ্ন করেছে যে আজকে বিকেলে তুমি কোথায় গিয়েছিলে। আমি তার উত্তরে বললাম আজকে বিকেলে আমি মাঠে গিয়েছিলাম। এখানে আজকে বিকেলে আমি মাঠে গিয়েছিলাম 1 2 3 4 5, এই 5টিকে আলাদা আলাদাভাবে বলা হয় উপাত্ত বা ডেটা। কিন্তু যখন এই 5টি একসঙ্গে বসেছে তখন সেটি আর উপাত্ত থাকছে না, সেটি একটি তথ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ তথ্য হতে হলে আপনাকে অবশ্যই অর্থবহ হতে হবে। যেমন এখানে যদি বলা হতো শুধু আজকে, এই বাকি সবগুলো নেই, শুধু আজকে বলা হতো, তাহলে কিন্তু যে আমাকে প্রশ্ন করেছিল যে আজকে বিকেলে তুমি কোথায় গিয়েছিলে বা কী করেছিলে, তার উত্তরটি কিন্তু প্রকাশ পেত না। অর্থাৎ এখানে অর্থবহ হতো না শুধু আজকে বলে। একইভাবে বাকি সবগুলোকে যদি একটি একটি ওয়ার্ড অনুযায়ী বলা হয় তাহলে সম্পূর্ণ অর্থবহ হবে না। এজন্য এই প্রত্যেকটি আলাদা আলাদাভাবে বলা হয় উপাত্ত, এবং যখন সম্পূর্ণ উপাত্তগুলোকে একসাথে সাজানো হয় তখনই সজ্জিত রূপটিকে বলা হয় তথ্য বা ইনফরমেশন। তো আশা করছি তথ্য এবং উপাত্ত ব্যাপারটি বুঝতে পেরেছেন। আমি এখন এক লাইনে বলে ফেলি। তথ্য হচ্ছে একাধিক উপাত্তগুলো যখন সমষ্টি আকারে একের পর এক ক্রমান্বয়ে সাজিয়ে একটি অর্থবহ কিছু পাওয়া যায় তখন সেটাকে বলা হয় তথ্য, এবং উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম অংশ। সো এখানে তথ্য এবং উপাত্ত বিষয়টি বোঝা গেল। এরপরে টপিক হচ্ছে প্রযুক্তি, এবং একই সাথে রয়েছে তথ্য প্রযুক্তি। তো প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি এই দুটি টপিককে আমরা একসাথে পড়ার চেষ্টা করব। তো প্রযুক্তি জিনিসটা আসলে কি? তো প্রযুক্তি হচ্ছে এক ধরনের সিস্টেম বা কৌশল, অর্থাৎ একটি সিস্টেম বা কৌশল যেটি একটি মেশিন সংশ্লিষ্ট হতে পারে বা যে কোনো যন্ত্রপাতি সংশ্লিষ্ট হতে পারে। এর মাধ্যমে আপনারা বিভিন্ন নতুন কাজ করতে পারবেন। আর তথ্য প্রযুক্তি হচ্ছে যখন এই সিস্টেম বা কৌশল অর্থাৎ যন্ত্র চালিত বা মেশিন চালিত যে সিস্টেম রয়েছে সেখানে যখন আপনি তথ্য ব্যবহার করেন, অর্থাৎ তথ্য দিয়ে যখন কোনো একটি প্রযুক্তি দাঁড় করানো হয় তখন সেটাকে বলা হয় তথ্য প্রযুক্তি। এই ছিল প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির বিষয়াবলী। এক্ষেত্রে আমরা 4টি টপিক শেষ করে ফেলেছি। অতঃপর পরবর্তী টপিক হচ্ছে তথ্য প্রযুক্তির অবদান। এখানে পরবর্তী টপিক হচ্ছে তথ্য প্রযুক্তির অবদান। আশা করি এটি আমার থেকে আপনারা সবাই আরও ভালো জানবেন। তথ্য প্রযুক্তির অবদান। আজকে আপনি আপনার যে হাতে যে ডিভাইসটি রয়েছে সেটি দিয়ে এই ক্লাসটি করছেন, সেটি কিন্তু একটি তথ্য প্রযুক্তির অবদান। আজকে আমি যে মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ড করছি সেটিও একটি তথ্য প্রযুক্তির অবদান। আমার সামনে যে লাইট আছে সেগুলো তথ্য প্রযুক্তির অবদান। আমার বাসায় যে ইলেকট্রিসিটি আছে সেটিও তথ্য প্রযুক্তির অবদান। যে ওয়াইফাই আপনারা ব্যবহার করছেন সেটিও তথ্য প্রযুক্তির একটি অবদান। এরকম লাখো কোটি উদাহরণ দেওয়া যাবে যেগুলো তথ্য প্রযুক্তির অবদান।
পরবর্তী টপিক, বিশ্ব গ্রামের ধারণা। এই টপিকটি থেকে মাঝে মধ্যে একটি এমসিকিউ চলে আসতে পারে এবং দেখা যায় মাঝে মধ্যে যে চলে এসেছে। তো বিশ্ব গ্রামের ধারণা ব্যাপারটি আসলে কি? ধারণা বলতে তো আমরা বুঝি অবশ্যই যে কোনো একটি কনসেপ্ট বা ধারণা যাকে বলে আর কি। আর বিশ্বগ্রাম মানে হচ্ছে গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রাম বলতে আমরা প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে গ্রাম আসলে আমরা কী বলি। গ্রাম হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি যখন চাইবেন তখন অন্য একটি মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন, তাকে দেখতে পারবেন, যে কোনো কিছুই তার সাথে শেয়ার করতে পারবেন, সেটি হচ্ছে গ্রাম। কেননা এটি আয়তন এতই ক্ষুদ্র থাকে যে আপনি যখন যা ইচ্ছা করতে পারবেন। আর বিশ্বগ্রাম বলতে বোঝানো হয়েছে যে এমন একটি বিশ্ব থাকবে যেখানে গ্রামের মতো সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ গ্রামের মতো সুযোগ সুবিধা পাওয়া বলতে কি বোঝায়? আপনি যখন চাইবেন যোগাযোগ করতে পারবেন, যখন চাইবেন দেখা করতে পারবেন, যখন চাইবেন দেখতে পারবেন, যখন চাইবেন ছবি অনুভূতি শেয়ার করতে পারবেন। তো এরকম ফ্যাসিলিটি যেখানে পাওয়া যায় সেটি হচ্ছে বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রাম অর্থাৎ আমরা বর্তমানে যে ফোন কল করি, ভিডিও কল, ইমেজ শেয়ারিং, আরও অনেক কিছু যা করি সব কিছুই এই বিশ্বগ্রামের ধারণা থেকে এসেছে। এই ধারণাটি দিয়েছিলেন একজন কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের ধারণা দিয়েছিলেন কানাডিয়ান দার্শনিক ও লেখক হারবার্ট মার্শাল ম্যাকলুহান। তার দুটি বই রয়েছে। একটি 1962 সালে প্রকাশ হয়েছে এবং অন্যটি 1964 সালে প্রকাশ হয়েছে। এই ইনফরমেশনগুলো আমি কেন দিলাম? কারণ এখান থেকে এমসিকিউ মাঝে মধ্যে দেখা যায় চলে আসে। আপনারা বই থেকে এইটুকু অংশ দেখে নেবেন এবং এই দুটো বই আপাতত আমার নামগুলো মনে নেই, আপনারা দেখে নিতে পারবেন। তো ইতিমধ্যেই আমরা 6টি টপিক শেষ করে ফেলেছি এবং এখানে আরও রয়েছে 11টি টপিক। তো এই 17টি টপিক আজকে আমি শেষ করবো ইনশাআল্লাহ। তো এখানে রয়েছে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন, সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়। যদিও প্রথম দুটি চ্যাপ্টার সম্পূর্ণটাই থিওরিটিক্যালি, এগুলো আপনাদের রিডিং পড়ে নিজেদেরকে পড়তে হবে, কিন্তু তারপরও কিছু কিছু 2-1টি লাইন আমি বলে দিচ্ছি এগুলো সম্পর্কে, বাকিটা আপনারা বই থেকে রিডিং পড়ে নিলে আমার থেকে ভালো পারবেন। তো এখানে প্রথমে এসেছে যোগাযোগ। তো যোগাযোগের ক্ষেত্রে আইসিটির কি অবদান রাখে? আপনার হাতে যে মোবাইল রয়েছে, আপনার বাসায় যে পিসিটি রয়েছে, সব কিছুই যোগাযোগের একটি মাধ্যম। আমাদের পৃথিবীর বাইরে যে স্যাটেলাইট পাঠানো হয়েছে সেগুলো একটি যোগাযোগের মাধ্যম। আমাদের যে বাসায় যে ব্রডব্যান্ড ওয়াইফাই লাইন রয়েছে সেগুলো একটি যোগাযোগের মাধ্যম। অনেকের বাসায় আগে ছিল রেডিও, অবশ্যই সবাই চেনেন রেডিও, সেটা একটি যোগাযোগের মাধ্যম ছিল। টেলিভিশন একটি যোগাযোগের মাধ্যম। এরকম অনেক যোগাযোগের মাধ্যম রয়েছে যেগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে ধীরে ধীরে উন্নতি লাভ করেছে এবং একটা থেকে অন্যটি অ্যাডভান্স লেভেল হয়ে যাচ্ছে। সেগুলো হচ্ছে যোগাযোগ ব্যবস্থায় এই আইসিটির অবদান। রয়েছে কর্মসংস্থান। আপনি একটি কথা ভেবে দেখুন, পূর্বে মানুষ এবং এখনের মানুষের মধ্যে, আগে মানুষ অনেক বেশি পরিশ্রমী ছিল, তাদের শরীরে অনেক বেশি স্ট্যামিনা ছিল, কিন্তু তারপরও তারা খুব ভালো কাজ পেত না এবং খুব বেশি উপার্জন করতে পারতো না বর্তমানের তুলনায়। যদিও বর্তমানে টাকার ভ্যালু কিছুটা কমেছে, কিন্তু উপার্জনের ক্ষেত্রে
চিন্তা করলে আপনি দেখবেন পূর্বের থেকে বর্তমানে অনেক বেশি আয় করছে। কিন্তু পূর্বের মানুষের সাথে এখনের মানুষের যদি তুলনা করেন তাহলে তাদের শারীরিক শক্তি ও মানসিক শক্তি কোনো দিক থেকেই বর্তমানে মানুষ আগের মানুষ থেকে বেশি স্ট্রং নয়। তাও কেন তারা পারছে? তার একটি কারণ হচ্ছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সৃষ্টি হওয়া কর্মসংস্থান। বর্তমানে মানুষ ঘরে বসে কম্পিউটার দিয়ে, মোবাইল ফোন দিয়ে অনেক কাজ করতে পারছে, যেগুলো আপনারা অবশ্যই জানেন। এটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে কর্মসংস্থান সৃষ্টি। তাছাড়াও বর্তমানে অনেকেই রিমোট জব করে, অর্থাৎ ঘরে বসে সে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন বড় বড় কোম্পানিতে জব করছে, অন্য দেশের কোম্পানিগুলোতে জব করতে পারছে, অথবা অজপর জায়গায় বসে থেকে শহরের কোনো একটি কোম্পানিতে জব করছে। এগুলো হচ্ছে কর্মসংস্থান। শিক্ষার ক্ষেত্রে বর্তমানে আপনি যে আমার ক্লাস করছেন মোবাইল হাতে নিয়ে, সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি সফলতা। তাছাড়াও আমাদের সরকারি, বেসরকারি এবং বিভিন্ন অনলাইনে অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো থেকে আপনারা নিয়মিত শিক্ষামূলক ভিডিও পাচ্ছেন এবং সেগুলো থেকে আপনারা শিখতে পারছেন। আপনি বা আমি শিখতে না পারলেও এরকম হাজার বা লাখো মানুষ অনেক কিছু শিখেছেন এবং শিখছেন, আরও ভবিষ্যতে আরও ভালো কিছু শিখবেন। এগুলো হচ্ছে আমাদের এই শিক্ষার অধীনে পড়ে। তারপর আছে চিকিৎসার ক্ষেত্রে বর্তমানে আপনারা অনেকেই শুনে থাকবেন টেলিমেডিসিন, অর্থাৎ ফোন কলের মাধ্যমে ডক্টরের কনসালটেন্সি পাওয়া যাচ্ছে। তাদের সাথে কথা বলে বাসায় থেকে, হসপিটালে গিয়ে লাইন ধরে না দাঁড়িয়ে থেকে বাসায় থেকে ফোন কলের মাধ্যমে চিকিৎসা সেবা পেয়ে যাচ্ছে। তাছাড়াও বিভিন্ন অ্যাপ রয়েছে যেগুলোর মাধ্যমে এই সেবাটি পাওয়া যাচ্ছে। যেমন তার মধ্যে একটি উল্লেখযোগ্য অ্যাপ আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মিলভিক। বানানটা ঠিক হয়েছে কিনা আমার জানা নেই, হয়তো বা এরকম। আমি এর কোনো প্রমোশন করছি না, তবে এই অ্যাপটিতে আমি বেশ কিছু দিন যাবৎ প্রায় 2 মাসের মতো সাবস্ক্রিপশনে ছিলাম। তারপরে আমার কোনো দরকার পড়েনি, তাই বন্ধ করে দিয়েছিলাম। তো এটি হচ্ছে এমন একটি অ্যাপ যেখানে আপনি একবার সাবস্ক্রিপশন নিলে প্রতি মাসে কিছু টাকা কেটে নেবে এবং আপনার যখনই কোনো দরকার পড়বে ডাক্তারের কনসালটেন্সির, ওইখানে আপনি ফোন কলের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারবেন এবং সাথে সাথে আপনার প্রোফাইলে প্রেসক্রিপশন দিয়ে দেবে, যেগুলো দিয়ে আপনি ওষুধপত্র কিনে খেতে পারবেন। এরকম আরও অনেক কিছু রয়েছে যার মাধ্যমে আপনি এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা পেতে পারেন। তাছাড়াও আরও অনেক ভালো একটি জিনিস, যেগুলো তথ্য প্রযুক্তির মাধ্যমে বর্তমানে অনেক ডেঞ্জারাস অপারেশনগুলো বর্তমানে খুবই কম সময়ে, কম খরচে এবং ন্যূনতম ঝুঁকির সাথে সম্পন্ন করা হচ্ছে কেবলমাত্রই তথ্য প্রযুক্তির উন্নতির কারণে। এবার আসুন গবেষণা। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামের একটি ক্ষেত্র রয়েছে, সামনে আছে অবশ্যই, সে সম্পর্কে কিছু বলবো। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার মাধ্যমে মানুষ এখন আগের থেকে দ্বিগুণ শক্তিশালী ক্ষমতা সম্পন্ন হয়ে গিয়েছে। আগে আমাদের মাথায় অনেক কিছু স্টোর করা লাগতো, যদি যা আমরা ভুলে যেতাম তা আমাদেরকে লাইব্রেরিতে গিয়ে খুঁজে খুঁজে জোগাড় করে সেগুলোর থেকে জ্ঞান আরোহণ করে গবেষণার কাজ করতে হতো। কিন্তু বর্তমানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার মাধ্যমে আমাদেরকে অতিরিক্ত কোনো তথ্য মাথায় রাখতে হচ্ছে না। আমরা যা ভুলে যাই তাকে জিজ্ঞেস করলে সে আমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে যেভাবে আমরা চাই সেভাবে আমাদেরকে বলে দিচ্ছে। তো এটি হচ্ছে গবেষণার কাজের ব্যাপার। তাছাড়াও আরও এরকম অনেক ক্ষেত্র রয়েছে যেগুলো আপাতত আপনাদের জানার খুব বেশি প্রয়োজন নেই। এবার আসুন অফিস। বর্তমানে একটু আগে যখন আমি এই কর্মসংস্থানের কথা বলছিলাম তখনই বলেছিলাম যে বর্তমানে অনেকে রিমোট জব করছে, অর্থাৎ নিজের বাসায় বসে থেকে এলাকার বাইরে বা দেশের বাইরে বিভিন্ন দূর প্রান্তের জবগুলো মানুষ করতে পারছে। এটা হচ্ছে অফিস, অর্থাৎ মানুষ এই তথ্য প্রযুক্তির উন্নতির কারণে বাসায় বসে অফিসের কাজ করতে পারছে নির্দ্বিধায় এবং কোনো কষ্ট ছাড়াই। বাসস্থানের ব্যাপারটি হচ্ছে স্মার্ট হোম। তো স্মার্ট হোম আসলে কি? অনেকের বাসায় কি থাকতে পারে? টিভি,
এসি, ফ্রিজ, স্মার্ট দরজা, এটিসি। আমাদের বাসায় টিভি, এসি, ফ্রিজ, ইলেকট্রিক ভাল্ব, দরজা, স্মার্ট দরজা সহ আরও অনেক কিছু থাকতে পারে যেগুলোকে অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এটি বাংলাদেশে এখনও ওই লেভেলে অ্যাভেলেবল হয়নি, তাই অনেকেই না থাকতে পারে। বর্তমানে এরকম অনেক দরজা লক আছে যেগুলো আপনি বাসায় না থেকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ আপনার বাসার সামনে কেউ এলো, আপনি ওই অ্যাপের মাধ্যমে তাকে দেখতে পারবেন এবং আপনি চাইলে ওই অ্যাপের মাধ্যমে বাসায় না থেকেও দরজা খুলে দিতে পারবেন, আবার একইভাবে লকও করে দিতে পারবেন। একইভাবে টিভি, এসি, ফ্রিজ, ইলেকট্রিক ভাল্ব সব কিছু কোনো একটি অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল এখনও ওই রকমভাবে হয়নি, তবে অদূর ভবিষ্যতে আশা করছি হয়ে যাবে। অতঃপর হচ্ছে ব্যবসা বাণিজ্য। বর্তমানে আপনারা অনলাইনে এখনও অবধি কিছু কেনেননি এরকম মানুষ পাওয়া খুবই বিরল। যে অনলাইনে যে কেনাকাটা করছেন সেগুলো কিভাবে করছেন? অবশ্যই এই তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটগুলো বানানো হয়েছে কীভাবে? এই ওয়েবসাইটগুলো তথ্য প্রযুক্তির উন্নতির ফলেই তৈরি হয়েছে, যেগুলোকে বলা হয় ই কমার্স। ই কমার্স ওয়েবসাইট। আর এই ই কমার্স ওয়েবসাইটগুলো থেকে আপনারা যা কিনছেন, আপনারা হচ্ছেন কাস্টমার এবং তারা হচ্ছে সেলার, এবং তাদের বিক্রি করার মাধ্যমে আপনি কেনার মাধ্যমে আপনাদের মাঝে হচ্ছে ব্যবসা। দুই পক্ষ মিলে হচ্ছে ব্যবসা। এই ব্যবসা বাণিজ্যের বিষয়টিকে এই তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে করা সম্ভব হচ্ছে, ভবিষ্যতে যেটি আরও অনেক বেশি বিস্তার লাভ করবে। তারপরে আছে সংবাদ। তো বর্তমানে আমরা অনেকেই ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইন সহ আরও বিভিন্ন জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানি এবং অবগত আছি। সেগুলোর মাধ্যমে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ জেনে যেতে পারেন মুহূর্তেই। বিশ্বের কোন প্রান্তে কখন কী ঘটছে, বা অনেক সময় দেখা যায় কী ঘটবে ভবিষ্যতে, অর্থাৎ 2 দিন পর কিছু একটা হবে, আজকে দেখা গেল সবাই জেনে গিয়েছে যে 2 দিন পর এরকম কিছু হবে। এগুলো সব কিছুই সংবাদ। এই সকল সংবাদগুলো এই তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে বেড়ে আসছে এবং আমরা সেগুলোকে জানতে পারছি। তো এই ছিল সংবাদ। বর্তমানে যারা খবরের কাগজ, নিউজ পেপার বিক্রি করত, সেই সকল নিউজ পেপারগুলো তাদের নিজস্ব কিছু নিউজ পোর্টাল রয়েছে এবং সেই নিউজ পোর্টালগুলোর মাধ্যমে নিউজ পোর্টালগুলোর মাধ্যমেও তারা সংবাদ প্রচার করে থাকে। তারপর আছে বিনোদন ও সামাজিক যোগাযোগ। একই কথা, আপনারা যদি একটু মাথা খাটিয়ে চিন্তা করেন, দেখুন এখানে আছে 11টি টপিক, তার আগে আছে পড়িয়েছিলাম 6টি টপিক। সবগুলোতে কিন্তু ঘুরে ফিরে সেই একই কথা আসছে, বারবার রিপিট হচ্ছে। যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে এগুলো হয়েছে। অর্থাৎ এই চ্যাপ্টারে যতগুলো টপিক আছে সবগুলোতে আপনি ঘুরে ফিরে একই কথা পাবেন। 2-1টি টপিকে একটু পরিবর্তন আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টপিকে একই ধরনের কথা। এখানে বিনোদন ও সামাজিক যোগাযোগের মাধ্যম। এখানে নতুন করে কি বলা আছে? বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক যোগাযোগ যদি আমরা হিসেব করি, এখানে কি আসবে? ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এগুলো কিন্তু পূর্বে আমি কয়েক জায়গায় বলে ফেলেছি, সো আশা করি এখন আর বলতে হবে না। তো এটি গেল সাংস্কৃতিক বিনিময়। যে এলাও সেই কত। অর্থাৎ এই যে আমরা সোশ্যাল মিডিয়াগুলো একটু আগে বলছিলাম, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাটসেট্রা, সবগুলোতে কিন্তু সাংস্কৃতিক বিনিময় খুবই সহজে এবং স্বল্প সময় হয়ে যাচ্ছে। আজকে ধরুন আপনার স্কুলে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, এখন যদি আপনি চান তাহলে কিন্তু আপনি অনুষ্ঠানটি পুরো বিশ্বকে দেখাতে পারবেন না, বা পুরো বিশ্ব আমি বাদ দিলেও পুরো শহরকে আপনি দেখাতে পারবেন না। হাতে গোনা আপনি আপনার এরিয়ার আশেপাশের আরও 3-4 এরিয়ার মানুষগুলোকে ডেকে এনে দেখাতে পারবেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ভিডিও ধারণ করে পুরো বিশ্বের সামনে এই অনুষ্ঠানটিকে
প্রচার করতে পারবেন। এটি হচ্ছে এই সাংস্কৃতিক বিনিময়। এর মাধ্যমে আপনি আপনার নিজস্ব সংস্কৃতিকে অন্য দেশের সাথে বিনিময় করতে পারবেন এবং তারা যে সংস্কৃতি শেয়ার করে সেগুলোকে আপনি নিজে আত্মস্থ করতে পারবেন। এই ছিল আজকের 17টি টপিক। এই 17টি টপিক এখান থেকে 2x স্পিডে একবার দেখে অতঃপর আপনারা কিছুটা যদি রিডিং পড়ে নিতে পারেন তাহলে আরও অনেক ভালো হবে। তো এই প্রথম চ্যাপ্টারে ছিল 36 টপিক। ফার্স্ট ক্লাস শেষ হলো 17টি টপিক। তার থাকলো কতগুলো টপিক? তো বাকি থাকলো আর 29টি টপিক। যে 29টি টপিকের মধ্যে মাত্র 4টি টপিক সুপার ইম্পর্ট্যান্ট। এই 4টি টপিক থেকেই সিকিউ চলে আসে এবং মাঝে মধ্যে এমসিকিউ আসে। আর বাকি যেই টপিকগুলো রয়েছে সেগুলো থেকে মোটামুটি এমসিকিউ আসতে দেখা যায় মাঝে মধ্যে, তবে ম্যাক্সিমাম সময় কিছু আসে না। তারপরেও যেহেতু বলেছি একদম 0 থেকে হিরো লেভেলে নিয়ে যাব, তাই বাকি সবগুলো টপিক পড়াচ্ছি এবং এভাবেই সবগুলো টপিক কিছু হলেও দেখিয়ে যাব। তো এই ছিল আজকের ক্লাস। তো এই ছিল আজকের ক্লাস। প্রায় 17টি টপিক আজকে শেষ করে ফেলেছি এবং আরও 29টি টপিক এই প্রথম অধ্যায়ে রয়েছে। তো এভাবে আমি চেষ্টা করব 1 ঘন্টার ভেতর এই প্রথম অধ্যায়ের একদম 0 থেকে হিরো লেভেল অবধি নিয়ে যাওয়ার জন্য। আর যদি এর কম সময় শেষ করতে পারি তাহলে অবশ্যই 2-1টি সিকিউ প্র্যাকটিস করাবো এবং কিছু এমসিকিউ, ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সো গুড নাইট, আসসালামু আলাইকুম।